ডেপুটেশনের পরে যে সভা সংগঠিত হচ্ছে, এই সভার সাথী সংগ্রামী সভাপতি মণ্ডলীর সদস্যদ্বয়, মঞ্চে আসীন আছেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড নরেশ জমাতিয়া, এই তেলিয়ামুড়া মহকুমার জুমিয়া কৃষক এবং শ্রমিকদের যারা নেতৃত্ব দিচ্ছেন, সংগ্রামী বন্ধুগণ, আর আপনারা যারা আজকে এই তপ্ত রোদকে উপেক্ষা করে এই কর্মসূচিতে সামিল হয়েছেন, আমি আপনাদের সকলকে ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যত্ন খুলুমখা সবাইকে আদাব জানাচ্ছি। বন্ধুরা, আজকে চৈত্র মাসের 27 তারিখ। আমি একটু আপনাদেরকে কয়েকটা বছর পেছনে নিয়ে যেতে চাই। আজ থেকে 60 বছর আগে আজকের এই দিনে এই তেলিয়ামুড়া বাজারের চেহারা কীরকম থাকত? আজকের এরকম দিনে চৈত্রের শেষে কোনো রাজনৈতিক দলের এভাবে কোনো কর্মসূচি সংগঠিত করার তার কোনো সুযোগ ছিল কিনা, সুযোগ থাকতো কিনা, বা প্রয়োজন হতো কিনা? আমি কথা বলছি এই বিজেপি আইপিএফটি এখন ত্রিপুরামথাও এই সরকারের সাথে আছে। এই সরকার আসার আগে এরকম সময় মানে হলো চৈত্র সংক্রান্তির আগে প্রত্যেকটা গ্রামে ভিলেজ কমিটিতে অফুরন্ত কাজ, আর 500 টাকা, 1000 টাকা, 200 টাকার নোট নিয়ে কাপড়ের দোকানে, মুদির দোকানে, সবজির বাজারে, মাছের বাজারে, গ্রাম, পাহাড়, শহরের মানুষের লাইন। গরিব হোক, ধনী হোক, এই চৈত্র সংক্রান্তি, তারপরে মাস পয়লা, তার আগে যার যার বাড়িঘরের সংসারের তার ছোটোখাটো হলেও সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান থাকে, তার জন্য ব্যস্ততা। এই সময়েতে কোনো রাজনৈতিক দলের শত আহ্বান জানালেও এরকম একটা কর্মসূচি করার যেমন প্রয়োজনই হতো না, বা কেউ ডাক দিলেও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করানোর জন্য কাউকে পাওয়া যেত না। কিন্তু আজকে গত 7 বছর ধরে কি চৈত্র সংক্রান্তি, কি পৌষ সংক্রান্তি, কি বৈশাখ, কি জ্যৈষ্ঠ, কি আষাঢ়, কি শীত, কি গ্রীষ্ম, একাকার। এই রাজ্যের গরিব মানুষের, তাদের জীবন যন্ত্রণা বোঝার মানুষ কেউ নেই। তাদের চাহিদার কথা শোনার কেউ নেই। তাদের প্রয়োজন মেটানোর জন্য তাদের কাছে গিয়ে কথা বলবেন এরকম কেউ নেই।
সেই জায়গায় আপনারা যারা সারা ভারত কৃষক সভা, খ্যাত মজুর ইউনিয়ন, গণমুক্তি পরিষদ, গণতান্ত্রিক নারী সমিতি, সিআইটিও যারা করেন, আজকে পরিস্থিতি আপনাদেরকে বাধ্য করেছে আজকে শুধুমাত্র তেলিয়ামুড়াতে না, সারা ত্রিপুরাজ্যের মধ্যেই যে 12 দফা দাবি নিয়ে আজকে গণডেপুটেশন, এটা 40 লক্ষ মানুষের জীবন যন্ত্রণার যে প্রতিলিপি। এই ত্রিপুরাজ্যের গ্রাম, পাহাড়, সমতলের মানুষের তাদের যে কান্না, তাদের চোখের জল, তাদের যে জীবন মৃত্যুর লড়াইয়ের হাতিয়ার হিসাবে আজকে আপনার পথে নামতে বাধ্য হয়েছেন। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে হাজার হাজার কুন্ডিত জানাচ্ছি। আপনাদের এই সচেতন, সংগ্রামে বলিষ্ঠ, অকুতোভয় এই পদক্ষেপের জন্য এই লড়াই জারি রাখতে হবে। মনে রাখতে হবে, আজকে আপনাদের মিছিলে কয়জন ছিল, কয়শো ছিল, এটা গণার প্রয়োজন নেই। আজকে এখানে মিছিল কত লম্বা হয়েছে এইভাবে বিচার করার কোনো প্রয়োজন নেই। আপনার এই মিছিলে হয়তো আজকে পদচারণা করেননি, অংশগ্রহণ করেননি, কিন্তু আজকে এই মিছিল এই তেলিয়ামুড়া বাজারে যারা আপনারা দেখেছেন, পথচারী হোক, সবজি ব্যবসায়ী হোক, অটো চালক হোক, রিক্সা চালক হোক, ক্ষুদ্র বা মাঝারি দোকানি যেই হোক, প্রত্যেকটা মানুষের সমর্থন আপনাদের পেছনে আছে, আমাদের পেছনে আছে। কেননা আপনি তাদের যে দুঃখ বেদনা, যে দুঃখ বেদনা সব আল্লাহদের কথা স্বাভাবিকভাবে ভয়মুক্ত পরিবেশে বলার সুযোগ নেই, আপনি সেটাই বলছেন। কালকে যারা আজকে আপনাদের এই কণ্ঠস্বর শুনেছে, আপনাদের এই মিছিল দেখেছে, আগামীকাল তারা সকলে হাঁটবে। এদিন আসছে। কমরেড নরেশ জমাতিয়া খুব সুন্দরভাবে সারা দেশের প্রেক্ষিতে, রাজ্যের প্রেক্ষিতে এটা তুলে ধরেছেন। আমাদের দেশের সরকার বা আমাদের রাজ্যের সরকার, আপনারা আজকে কি দাবি তুলেছেন? রেগাতে 200 দিন কাজ দিতে হবে, 600 টাকা মজুরি দিতে হবে। হ্যাঁ, তারা বলবে এটা তো গণমুক্তি পরিষদ, খ্যাত মজুর ইউনিয়ন, কৃষক সভার দাবি। কেন? আমাদের দাবির আগে তো এটা তোমাদের প্রতিশ্রুতি। 2018 বিধানসভা নির্বাচনের আগে তোমাদের ভীষণ ডকুমেন্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাপিয়ে বিনা পয়সায় যে তোমরা বিলি করেছো মানুষের কাছে, দিল্লি থেকে প্রাইভেট বিমান হলেও কিন্তু নিজের পকেট থেকে বিমানের জ্বালানির খরচ নাই, বা দেশের মানুষের ট্যাক্সের টাকায় জেট বিমান, হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব মহোদয়, তৎকালীন বিজেপির সভাপতি, আজকের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? 14 तारीख फरवरी वोट होगा, मार्च महीने का 3 तारीख वोट गिनती होगा।
4 तारीख को डबल इंजन का सरकार कैबिनेट मीटिंग, उस मीटिंग में 200 दिन का रेगा काम होगा और 340 रुपया मजूरी दिलाएगा। आरो तो अनेक किछुई, प्रथम बछरे 50,000 चाकुरी, शिक्षक कर्मचारीদের বেতন 2.5 গুণ করে দেবেন, আরো 4 বছর আগে থেকে বকেয়া পাইয়ে দিয়ে একজনকে 15-20 লাখ করে পাইয়ে দেবেন। আমরা কিন্তু সেই দাবিগুলি করিনি, আমরা ন্যূনতম তাদের সে প্রতিশ্রুতিগুলো আজকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। কোথায় এই ত্রিপুরা রাজ্যের মানুষকে আরো কত প্রতিশ্রুতি 2018-তে 2023-এ ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি এক ধরনের আকাশচুম্বী, তার সাথে ত্রিপুরা মথা আইপিএফটি, তাদের আরো হাতে বিগতে নাগাল পাওয়া যায় না। কোথায় তার যদি ছিটে ফোটাও যদি আজকে কার্যকরী হতো, গত 7 বছরে তার ভগ্নাংশ যদি রূপায়িত হতো, এই ত্রিপুরার যে চেহারা এরকম থাকার কথা, গ্রাম পাহাড়ের এই কঙ্কালসার চেহারা হওয়ার কথা, ত্রিপুরাজ্যের বেকার যুবকদের আজকে জীবনের নিশ্চয়তা নেই, অন্ধকার, হতাশা, সে হতাশায় এদের দিকে তাদেরকে নেশার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে, ঠেলানো হচ্ছে। আর পরিকল্পনা করে ত্রিপুরাজ্যে নতুন স্কুল না খুললেও, নতুন হাসপাতাল না হলেও, নতুন ব্রিজ না হলেও, নতুন রাস্তা না হলেও, আপনারা যে কৃষকরা সেচের জল চাইছেন, সেচের জন্য কোনো প্রকল্প না হলেও, নতুন কোনো কৃষি বা অন্যান্য অর্থকরী ফসলের কোনো স্কিম না হলেও, একটা স্কিম হয়েছে কি, শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত মদের দোকান খুলে দাও, পরিবারগুলোকে ধ্বংস করো, আর প্রশাসনকে, আরক্ষা বাহিনীকে দুর্বল করে দিয়ে, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে নেশা কারবারদের হাতে মানুষের ভাগ্য ছেড়ে দাও। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে তাই, কি তেলিয়ামোড়া, কি মরছড়া, কি ওই কল্যাণপুর, কাদের রাজত্ব, কাদের রমরমা? মুষ্টিমেয় অল্প কিছু লোক, যাদের হাতে অবৈধ টাকা, কালো টাকা, সংবিধান বহির্ভূত ক্ষমতা, জনগণ দ্বারা নির্বাচিত না হয়েও যারা তথাকথিত নির্বাচন হয়েছেন, তারা যেমন ছাপ্পা ভোটে, রিগিং ভোটে, তারাও জনগণের প্রতিনিধি না, তার চেয়ে বেশি ক্ষমতাবান। তারা আবার দেবতুল্য কার্যকর্তা, ভগবানের দূত, মানুষের দূত না, দেবতুল্য। আর এই দেবতুল্যরা হলো এই সমস্ত কারবারের, সমস্ত ঠেকের, সমস্ত ধরনের এগুলো নিয়ন্ত্রণের চাবিকাঠি। তাদেরকে প্রশাসন কিছু বলতে পারে না। প্রশাসনের মধ্যে 2-4 জন যারা মেরুদণ্ড সোজা রেখে, আত্মসম্মান বজায় রেখে এদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দাম দেওয়া হয় না। এইভাবে আজকে সারা ত্রিপুরাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ত্রিপুরাজ্যের যৌবনকে সর্বনাশের দিকে আজকে ঠেলে দেওয়া হচ্ছে।
ত্রিপুরার যে যৌবন মানে যুব সমাজ যদি আজকে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, এদেরকে নেশা আরো নানা অপরাধে জড়িয়ে দেওয়া যায়, তার অর্থ কি হবে? শুধু সেই পরিবারটা ধ্বংস না, সেই পরিবারটা তার কোমর ভেঙে যাবে না, তার অর্থ হবে এই ত্রিপুরাজ্য শুধু আগামী 5 বছরের জন্য না, আগামী 5, 10, 20, 30 বছরের জন্য ত্রিপুরা পিছিয়ে যাবে, পিছিয়ে গেছে। আজকে এই দল গত 18 নির্বাচনে, 23 নির্বাচনে লিখিত বা মৌখিকভাবে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, দ্বিতীয়বার কোথাও উচ্চারণ করে না। তাদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী যেমন 2014 সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিল? আমি প্রধানমন্ত্রী না, আমি প্রধান সেবক হব, আমাকে প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করবেন না, আমি চৌকিদার হব, পাহারা দেব, আমি চৌকিদার, শুধু দেশের সম্পদকে রক্ষা করব না, এই দেশ থেকে আগের সরকারগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে, সুইজারল্যান্ডে, আরো নানা জায়গাতে পাচার করে বিদেশি ব্যাংকে গচ্ছিত রেখেছে। এই টাকাগুলো 100 দিনের মধ্যে ফেরত নিয়ে আসে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে 15 লক্ষ নি 15 লক্ষ টাকা আমি পাইয়ে দেব, ঢুকিয়ে দেব। বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি যুবকের চাকুরি দেব। কৃষকদের আইন 2 গুণা, 3 গুণা, 4 গুণা করব। জেলায় জেলায় শিল্প কাঠামি করব। দ্বিতীয়বার ত্রিপুরাতে আর নির্বাচন ছাড়া তিনি আসেন না, কিন্তু আমাদের দেশ বিরাট বড়, 30-31টা রাজ্য, তার সাথে অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত রাজ্য, সারা বছরে নির্বাচন লেগে থাকে। শুনেন আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মুখে একটিবারের জন্য 2014 সালে যে সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এগুলো পুনরাবৃত্তি করেছেন। রূপায়ণের হিসাব তো প্রশ্নে ওঠে না, পুনরুচ্চারিত করেন। দ্বিতীয়বার এই শব্দ উচ্চারণ করে না। ঠিক তাই এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও 7 লক্ষ চাকরি প্রথম 5 বছরে, এখন তো আরো 2 বছর হয়ে গেছে। কৃষকদের আয় দ্বিগুণ করা, রেগা 200 দিনের কাজ, 340 টাকা মজুরি, শিক্ষক কর্মচারীদের বেতন 2 গুণ 2.5 গুণ, প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে কলেজ। উল্টো কি হচ্ছে? আজকে স্কুল বন্ধ হচ্ছে, সেচ বন্ধ হচ্ছে। বামপন্থী ফ্রন্ট সরকার যে রাস্তা, সেচের প্রকল্প নির্মাণ করে গেছে, এগুলো মুখ থুবড়ে পড়ে আছে। রেগা সাকুল্যে বছরে কাগজে পত্রে 40-50 দিন হয়, কাগজে পত্রে। বাস্তবে গ্রামীণ যারা জব কার্ড যাদের হাতে আছে, তাদের হাতে কদিনে টাকা যায়, কয় পয়সা যায়, কিন্তু উচ্চারণ কি? সুশাসন, ঘরে ঘরে সুশাসন। প্রথম সুশাসন হয়ে গেছে, দ্বিতীয় সুশাসন হয়ে গেছে, আমার মনে হয় কদিন পরে বলবে আবার তৃতীয় সুশাসন। এর আগে আরেকজন মুখিয়া, আরেকজন মুখ্যমন্ত্রী ছিল, কেন তাকে গদি থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে ওই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো? রাজনীতিতে জনগণকে বলা দরকার, জনগণকে বলতে হয়। কেন বলা নেই, কোয়া নেই?
যে কথায় কথায় বলতেন अपना आप हो जाएगा, सोच बदलना होगा। 3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য একেবারে সারা দেশের মধ্যে মডেল হবে। তো এই মডেল মুখ্যমন্ত্রীকে কেন ঘাড় ধরে নামিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো পুনর্বাড়িতে, এখনো ব্যাখ্যা হয়নি। তিনিও বলতে সাহস করেন না, এখন ঘুরে ঘুরে কেবল আবুল তাবুল বকছেন। ইদানিংকালে আরো বেশি পাগল হচ্ছেন, আরো বেশি মুখে দিয়ে যা তা বের হচ্ছে। তাহলে ত্রিপুরা রাজ্য তো মডেল রাজ্য হয়ে গেছে, 1 নম্বর সুশাসন হয়ে গেছে, 2 নম্বর সুশাসন হয়ে গেছে। তাহলে সেই সুশাসনে কজনের চাকরি হয়েছে? সেই সুশাসনে গ্রামের যারা রেগা কাজ করেন তারা কতদিনের কাজ পাচ্ছেন? সেই সুশাসনে ত্রিপুরা রাজ্যে নতুন কটা স্কুল হয়েছে, নতুন কত কিলোমিটার রাস্তা হয়েছে। হ্যাঁ, বলছে নাকি আমাদের সময়েতে খোয়াই দিয়ে জাতীয় সড়ক, তেলিয়ামোড়া অম্পি অমরপুর হয়ে জাতীয় সড়ক। আরে বাবা, তোমরা যখন ক্ষমতায় আসনি, ত্রিপুরা রাজ্যের সংগ্রামী জনতা লাল ঝান্ডার নেতৃত্বে লড়াই করে দিল্লির তৎকালীন ইউপিএ সরকার এবং এই মোদী সরকারের কাছ থেকেও আদায় করে এই কাজগুলো ত্রিপুরা রাজ্যে তারা চালু করেছে। হ্যাঁ, তোমাদের সময়তে হয়তো বা শুরু হতে পারে বা শেষ হতে পারে, এখানে কৃতিত্ব তোমাদের নেই। তোমরা ফিতা কাটতে পারো, এই কৃতিত্ব লাল ঝান্ডার, এই কৃতিত্ব ত্রিপুরা রাজ্যের মানুষের। এখানে এই ত্রিপুরা রাজ্যের গত 7 বছরের এই ট্রিপল ইঞ্জিন সরকারের কোনো কৃতিত্ব, কোনো অংশগ্রহণ, কোনো যোগদান সেখানে নেই। আজকে হ্যাঁ, এরা বলছে বিকশিত ভারত, বিকশিত ভারত মানে বিকশিত ভারত মানে উজ্জ্বল। বিকাশ মানেটা কি? বিকাশ মানে শুধু মানুষের হাতে কিছু টাকা দেওয়া হলো, নগদ টাকা নয়। বিকাশ মানে কোনো দেশ বা জাতির শিক্ষা, সংস্কৃতি, মনন, পরিকাঠামো, কর্মসংস্থান, যারা প্রবীণ তাদের নিশ্চিত অবসর, সমাজের মধ্যে একটা ভারসাম্যতা, তারই অর্থ হলো বিকাশ, তারই অর্থ হলো বিকশিত। কিন্তু তাদের বিকশিত মানে কি? বিকাশ দেববর্মা। তাদের বিকশিত ভারত মানে হলো বিকাশ দেববর্মার বিকাশ। এই যে তেলিয়ামোড়া মহকুমা, আপনাদের এখানে 3 জন প্রতিনিধি আছেন। আমরা ব্যক্তিগতভাবে কাউকে কিভাবে আক্রমণ করি না, এটা আমাদের রাজনীতির যে চরিত্রের মধ্যে পড়ে না। কিন্তু মানুষ তো দেখছে, আপনি কি করে লুকাবেন? আপনি শত টিএসআর দিয়ে, পুলিশ দিয়ে, দেওয়াল দিয়ে আর চারিদিকে সমাজ বিরোধী তল্পিবাহক দিয়ে ঘিরে রেখে আপনাদের বিকাশকে আটকানোর জন্য, মানুষ যাতে না দেখতে পায়, এটা লুকানোর জন্য চেষ্টা করেন। এগুলি অপ্রকাশিত থাকে না, এদের কম্পিটিশন। একজনে কলিকাতায় ফ্ল্যাট করেছে, আমি কলিকাতায় করেছি, আমি দিল্লিতে ফ্ল্যাট করব। আরেকজনের ফ্ল্যাট কোথায় হয়েছে জানি না, হয়তো শোনা যাবে কদিন বাদে সে বেঙ্গালুরে করেছে। কার পয়সা? কার পয়সা? এই 7 বছরে তাদের পরিবারের কি কোনো ইন্ডাস্ট্রি হয়েছে? কোনো কারখানা হয়েছে? তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে গিয়ে, ওই আরবে হোক বা আমেরিকাতে হোক, সেখানে গিয়ে লক্ষ লক্ষ ডলারের ইনকাম করে এখানে পাঠিয়েছে? না, গাছেরও খেয়েছে, তলারও খাচ্ছে, আর কনসেশন
কমিশন। এখন শুনছি এই কমিশন বাণিজ্য নাকি এই সমস্ত দেবতুল্যদের আগে 5%, 6% ছিল, এখন 20% গিয়ে উঠেছে। তো একটা কাজে, এটা কোনো রাস্তায় হোক, কোনো স্কুলেই হোক, বা কোনো হাসপাতালেই হোক, মোটর স্ট্যান্ড নির্মাণে হোক, এই জায়গায় যদি কাজ শুরু করার আগে যদি এরকম কমিশন দিতে হয়, এরকম কোনো দেবতুল্য কার্যকর্তাদের, এই কাজ কি হবে? কন্ট্রাক্টর তিনি যেই হন, এখন যারা বিরোধী করেন তাদের তো কন্ট্রাক্টরি কাজ পাওয়ার কোনো সুযোগই নেই। পিডব্লিউডি হোক, আরডি হোক, এগ্রিকালচার হোক, ব্লক হোক, তার ধারে কাছে যাওয়ার সুযোগই নেই। কন্ট্রাক্টরি পায় কে? কাজ করে কে? যারা তাদের সাথে দহরম মহরম আছে তারাই বলছে, তারাই খবর দিচ্ছে, তারাই অতিষ্ঠ হয়ে বলছে। এটা কোন রাজত্ব? এরকম তো ছিল না। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দীর্ঘ 25 বছর বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, অফিস কাছারিতে এরকম পরিবেশ ছিল না। আজকে এটাই দস্তর, এটাই নিয়ম, এটাই আইন। আর একে চ্যালেঞ্জ করলে তার উপরে চড়াও হো, তার ব্যবসাপাতি নষ্ট করে দাও, তার জীবন জীবিকার উপরে প্রতিবন্ধকতা তৈরি করো, এগুলি চলতে পারে? চলতে পারে না, স্বাভাবিক। আজকে যারা ভুল বুঝেছিল, মোহগ্রস্ত হয়েছিল, যারা ভেবেছিল ঠিক আছে ত্রিপুরা রাজ্যের যারা নেতৃত্ব তাদের এর পরিচিতি হয়নি, এখন যারা মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, এরা সাধারণ মানুষ। কিন্তু দিল্লি থেকে যখন এসে বলছেন, সাংবিধানিক পদেও বিশাল বিশাল চেয়ারে মালিক, নিশ্চয় ত্রিপুরা রাজ্যের কিছু গতি হবে, হচ্ছে। কাজেই সে বিকশিত ভারতের অংশীদারি। বিকাশ একেবারে হচ্ছে না তা নয়, সে কয়েকজনের বিকাশ, এই ত্রিপুরা রাজ্যের আমজনতার বিকাশ না। যারা বিরোধী দল করেন তাদের তো প্রশ্নে ওঠে না। এমনকি বিজেপিকেও যারা বিশ্বাস করেছিলেন, বিজেপিকেও যারা আস্থা রেখেছিলেন, তাদেরও না। আজকে প্রায় 2 দিন 3 দিন বাদে আমরা দেখি এই রাজ্যে সেই অটল বিহারীর জমানায়, মুরলী মনোহর যোশীর জমানায়, এখানে যখন বিজেপির সংগঠন ছিল না, তখন যারা বিজেপির পতাকা পুঁতেছিলেন, বিজেপির পতাকা চিনিয়েছিলেন ত্রিপুরা রাজ্যকে, আজকে তারা পাত্তা পায় না। তারাই বলছে এই বিজেপি, এই জমানা, এই রাজত্ব, এটা আমরা চাইনি। ত্রিপুরা মানুষের জন্য এটা কল্যাণকারী হতে পারে না, এটা পরিবর্তন করা দরকার। তার সাথে একই ত্রিপুরা মথা আইপিএফটি, তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ চয়ন, প্রতিটি স্লোগান শুধু মানুষকে প্রতারণা করা, ঠকানো। ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নো কম্প্রোমাইজ, পৈলা জাতি, উলব জাতি, কোথায় আজকে? 5 বছরের বেশি সময় ধরে এডিসিতে ভোট নেই। ভিলেজ কমিটির সেই ভোটের দাবি তুলতে সাহস করে না, তুলতে দেওয়া হয় না। কিন্তু বিজেপির গুণগান গাইতে হয় তাদেরকে। ওই যখন প্রথমে
একদিকে রাজবাড়ির ঐতিহ্য, ত্রিপুরাজ্যের পাহাড়ি জনগণের রাজবাড়ির প্রতি একটু দুর্বলতা আছে। এই দুর্বলতা থাকা অস্বাভাবিক না, অন্যায়ও না। রাজবাড়িকে অশ্রদ্ধা করুক আমরা এটাও বলি না। আমরাও ব্যক্তিগতভাবে রাজা বা তার বংশধরকে, আমাদের সাথে তাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, ব্যক্তিগতভাবে কোনো লড়াই নেই। আমাদের লড়াই জনগণের স্বার্থে, জনহিতে এবং এ রাজ্যের স্বার্থে। আমরা বলি 1400 বছর যদি রাজারা যদি বছরে একটা করে স্কুল খুলে যেত, তাহলে অন্তত পাহাড়ে 1400 স্কুল হতো। 1400 বছরে যদি একটা পরিবারকে শিক্ষার আলো তার ঘরে পৌঁছতে পারত, অন্তত 1400 পরিবার শিক্ষিত উন্নত হতো। 1400 বছরে যদি বছরে একটা করে জনপদ, একটা করে গ্রাম, 12 মোড়ার উপরে হোক বা 18 মোড়ার উপরে, একটা করে গ্রামকে যদি পরিকাঠামো সংযুক্ত হতো, তাহলে 1400 বছরে 1400 গ্রাম আলোকিত হতো। এটা করিনি। সে 1949 ইংরেজিতে রাজতন্ত্রের যখন অবসান হয়, ত্রিপুরাজ্যের সব গ্রাম অন্ধকার, ত্রিপুরাজ্যের 99.9% মানুষ নিরক্ষর, ত্রিপুরাজ্যের পাহাড়ি এলাকা, সভ্যতার কোনো পদচিহ্ন সেখানে পড়েনি। আমরা সেটাই বলেছি, ব্যক্তিগত শত্রুতা না। কাজে সে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছি আমরা। এটা কি অন্যায়? জনগণতন্ত্র মানে কি? মানুষের কল্যাণ, মানুষের প্রগতি। এবং বামপন্থী ফ্রন্ট সরকার ক্ষমতায় এসে সুস্থিরভাবে আমরা আমাদের সেই কর্মসূচির প্রতিপালন করতে পেরেছি তা তো নয়। আপনার তেলিয়ামুড়ার মানুষ আরো ভালো এর সাক্ষী। এটিপিএলইউ, টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, তার সাথে আবার পাল্লা দিয়ে বিএনএলএফ, এই সমস্ত শক্তিকে মোকাবেলা করে আমাদের স্কুল করতে হয়েছে, রাস্তা করতে হয়েছে, সেচ করতে হয়েছে, ইলেকট্রিক তার নিতে হয়েছে। এবং তার সুবাদে আজকে গত 7 বছর এই খরার মধ্যেও এখনো ঠিক সেরকম মৃত্যুর মিছিল হয়নি। এতে ডাক্তার মানিক সাহা সরকারের কোনো কৃতিত্ব নেই। এই কৃতিত্ব বামপন্থী ফ্রন্ট সরকারের 25 বছরের লড়াই সংগ্রাম, তার ফসল। শুধু মানুষকে শিক্ষিত করে তোলা না, কর্মসংস্থানের ব্যবস্থা করা না, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে বন অধিকার আইন করে, হাজার হাজার কানি, যে জঙ্গলে একটা বাঁশ কাটা যায় না, এক মুঠা ছন কাটা যায় না, লাকড়ি করা যায় না, তার তোলা যায় না, তার বিরুদ্ধে ফরেস্টের জুলুম হতো, পুলিশের জুলুম হতো, জরিমানা হতো, জেল হতো। সেই রিজার্ভ ফরেস্টে পাহাড়ি রাজকে রাবার বাগান করে সেই বন অধিকার আইনের সুবাদে তাদের ছেলেমেয়েরা আজকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে। আর এই অভাবের দিনেও বাঁচার রসদ যোগাচ্ছে। এটা ডাক্তার মানিক সাহার সরকার না, কারণ এই সরকারের সময়ে তো যা আসছে তার সিংহভাগ খেয়ে ফেলছে দেবতুল্য কারিয়াকর্তারা। অন্যের তো কোনো ভাগ নেই। শুধু সিপিএম না, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মথা, আইপিএফটি যেই সমর্থন হোক না কেন, কারোর তো কোনো শেয়ার সেখানে নেই। এখন
এত সমস্ত প্রতারণা করার পর নো কম্প্রোমাইজ, টিপ্রালেন, গ্রেটার টিপ্রালেন, পৈলা জাতি, উলো জাতি, এখন সর্বশেষ সেদিন বাচ্চা ছেলেদের সাথে নেমেছে, রাস্তা বসিয়ে দাও, রোমান স্ক্রিপ্ট দিতে হবে। ঠিক আছে, রোমান স্ক্রিপ্ট না বাংলা স্ক্রিপ্ট? বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে দুইটা স্ক্রিপ্টে কাজ হতো। আমরা বলতাম ত্রিপুরাজ্যের মানুষ যদি রোমান স্ক্রিপ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় সেটাই হবে। একতরফা আমরা বিরোধিতা করিনি, কিন্তু বাংলাও অনেকে চায়, কাজী বাংলাও চলতে থাকবে। কিন্তু এই অল্প বয়সী ছেলে মেয়েদের তাদের আবেগের সাথে খেলে রাস্তায় বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, রাস্তা রুকু হবে। রাস্তা রুকু কার জন্য? মানুষের জন্য। রোমান স্ক্রিপ্ট কার জন্য? ত্রিপুরাজ্যের ককবরকবাসীদের জন্য। ত্রিপুরাজ্যের ককবরকবাসীর বিকশিত হোক, অককবরকবাসী তারাও চায়। তারা চায় না এরকম তো না। তা না হলে পরে ককবরক ভাষা কি করে 1979 ইংরেজিতে স্বীকৃতি পেল? কি করে এডিসি হলো? তখন তো 60 জন এমএলএর মধ্যে মাত্র 17 জন ট্রাইবেল এমএলএ ছিল, তিপ্রাসা এমএলএ। 43 জন অতিপ্রাসা এমএলএ এডিসি হোক, বেআইনি হস্তান্তর জমি ফেরত হোক, ককবরক ভাষার স্বীকৃতি পাক, এই জন্য হয়েছে। কাজে ত্রিপুরাজ্যের ককবরকের বিকাশ, ত্রিপুরাজ্যের এডিসি গঠন, এই ত্রিপুরাজ্যের মানুষের ট্রাইবেল এলাকার উন্নতি, সর্বশেষ এই মনের অধিকার সহ মনে করার কারণ নেই, শুধু ট্রাইবেলরাই এই আন্দোলন করে জিতে নিয়েছে। এই জায়গাতে পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান, বুদ্ধিস্ট সমস্ত অংশের মানুষ এই গণতান্ত্রিক আন্দোলনের সমর্থন যোগানোর জন্যই এটা সম্ভব হয়েছে। দিল্লি সরকার বাধ্য হয়েছে। কিন্তু কি ধরনের আন্দোলন? তোমার ভাষার উন্নতির জন্য তুমি রাস্তা রক্ষা করেছ, অ্যাম্বুলেন্স যেতে পারবে না, মুমূর্ষু রোগী তাকেও যেতে দেওয়া হবে না হাসপাতালে, 80-90 বছরের বৃদ্ধ বৃদ্ধা, কেউ করিমগঞ্জ থেকে এসেছেন, শিলচর থেকে এসেছেন, এদের যেতে দেওয়া বাড়িতে, এরকম অবুঝ ছেলে মেয়েদেরকে উস্কানি দিয়ে বসিয়ে দেওয়া হলো। আর সন্ধ্যাবেলা গিয়ে সরকারের মুখিয়ার সাথে এখানে গিয়ে মিষ্টি, চপ, মাংস খেয়ে হাসি খুশি বা কি ধরনের এগুলো? এগুলো নাটক। আর এই কথাগুলো যখন বিরোধীরা তুলবে তখন তাদেরকে জাত তুলে গালি দেবে। ওই ময়দানে, কল্যাণপুরে, মরছড়াতে, অন্য জায়গাতে যেরকম ভাবে সমাজদ্রোহীরা এই সরকার আসার পর প্রথম লেলিয়ে দেওয়া হয়েছিল নিরীহ মানুষের উপরে, বিরোধী দলের সমর্থকদের উপরে, নেতৃত্বের উপরে, পার্টি বিলগুলোর উপরে, সেই সমাজদ্রোহীরা, এরা অনেকেই ঠিক হয়েছে, আমি সবাইকে সমাজদ্রোহী বলছি না, এরা পেটের দায়ে, ক্ষুধার জ্বালায়, বেকারত্বের জ্বালায় এদেরকে এই পাপ কাজে লিপ্ত করা হয়েছে। তারা এখন সবাই তা করেন না। এখন চাইলেই বাইক বাহিনী লম্বা মিছিল করানো যায় না। কিন্তু এই বাইক বাহিনী সমাজদ্রোহীদের ভাষা, মুখের ভাষা কেড়ে নিয়ে মন্ত্রী এখন বিধানসভায় ব্যবহার করছে। বাইক বাহিনী লজ্জা পাবে। আরে আমরাও তো এরকম কইতাম না রে। মাননীয় মন্ত্রী মহোদয়রা বিধানসভায় দাঁড়িয়ে যে ভাষা প্রয়োগ করেন, আপনাদের তেলিয়ামুড়ার বাইক বাহিনী লজ্জা পাবে। আরে বাপরে বা, আমরাও তো এরকম কইতাম না। এ হলো বিজেপি। কেন? পায়ের তলার মাটি হারাচ্ছে। তাদের সমস্ত কুকীর্তি মানুষ দেখছে, এরা দিন গুনছে। গত 29শে জানুয়ারি আমাদের পার্টির সম্মেলনকে কেন্দ্র করে জনসভা করব, আপনারা জানেন। 1 মাস আগে থেকে আমরা মাঠ চেয়েছি, আস্তাবল মাঠ।
দেওয়া হয়নি। উমাকান্ত চেয়েছি, দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা আগরতলা সহ রাজপথে আমরা করেছি। ট্রেন বন্ধ, অনেক জায়গাতে বাস বন্ধ, অঘোষিত হরতাল, কিন্তু হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আগরতলাতে উপস্থিত হয়ে জানান দিয়েছে। সেদিন আমরা বলেছি, ভারতীয় জনতা পার্টি আজকে থেকে তোমাদের দিন গোনা শুরু করো, তোমাদের পতনের তারিখ ক্যালেন্ডার দেখে দেখে একদিন একদিন করে কাটো। মুখে হয়তো অন্য কথা বলবে। আমি শুনেছি, দেখছি আজকে পত্রিকাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবার পেশায় ডাক্তারও, প্রফেসরও। ডাক্তার প্রফেসরদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে, শ্রদ্ধা আছে, হওয়াই উচিত। স্বর্ণবাসী কথা কম বলেন, কিন্তু কি বললেন গতকাল ধর্মনগরে গিয়ে? সরকারের অনুষ্ঠান, বলছে আগামী নির্বাচনে সিপিএমকে নোটার সাথে লড়াই করতে হবে। আরেকটা সরকার অনুষ্ঠানে গিয়ে বলছেন পঞ্চায়েত বিকশিত হলে পরে দেশ বিকশিত হবে, দেশের অর্থনীতি উজ্জ্বল হবে। তো পঞ্চায়েতকে বিকশিত করার দিক থেকে বাধাকে? গত পঞ্চায়েত নির্বাচনে এই তেলিয়ামুড়া, কল্যাণপুরে আমাদের প্রার্থী যারা, এদেরকে প্রার্থীপদ জমা দিতে বাধা দিয়েছিল কে? যখন পঞ্চায়েত নির্বাচন হবে, লোকসভা নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন হবে, এমনকি সমবায় সমিতি নির্বাচন হবে, মানুষের বাড়ি জ্বালিয়ে দেবে, পোলিং এজেন্টদের বাড়ি জ্বালিয়ে দেবে, দোকানপাট ভেঙে দেবে, তাদের বাড়ি ঘরে লোক অটো টমটম চালায়, এদেরকে নামতে দেবে না। আর তুমি এখন গিয়ে বলছো পঞ্চায়েত যদি শক্তিশালী হয়, গ্রাম শক্তিশালী হলে রাজ্য শক্তিশালী হবে। গ্রামকে দুর্বল করছি কে? হ্যাঁ, আমরা দেবতুল্য কার্যকর্তাদের কথা বলছি, কার্যকর্তাদের কোনো দোষ নেই, আমি সেদিক থেকে তাদেরকে দোষারোপ করব না। দোষী কারা? কোন দলে, এটা বিজেপি হোক বা কংগ্রেস হোক বা যে কোনো দলেই হোক, কোন দলের সব লোক খারাপ হয় না। ভারতীয় জনতা পার্টির মধ্যেও অটল বিহারী বাজপেয়ী, তাদের সঙ্গে লড়াই ছিল আমাদের, কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে আমরাও শ্রদ্ধা করি। তিনি বিজেপির সর্বোচ্চ নেতা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তিনি উচ্চকণ্ঠে বলতেন, বুক ফুলিয়ে বলতেন, গণতন্ত্রে কেউ জিতবে, কেউ হারবে, কেউ বসবে, কেউ উঠবে, যদি এটাকে না মানা হয় সে দেশ রক্ষা হবে না। কাজে গণতন্ত্র, সংবিধান, এবং সংবিধান এই দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, একে সুরক্ষিত রাখতে হবে। কিন্তু আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যারা বিজেপি করেন, এদের কাছে অটল বিহারী বাজপেয়ীর সে গুণাবলীর বিন্দুমাত্র আছে, সে বক্তব্যের লেশমাত্র আছে। কি ধরনের দ্বিচারিতা! ভোট আসলে যারা বিরোধী, এদেরকে ভোট দিতে দেবে না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে না, প্রার্থী খুন করে ফেলবে, গণনা কেন্দ্রে ঢুকে সেখানে ছাপ্পা ভোট দিয়ে যারা হেরে যায়, এদেরকে জোর জবরদস্তি করে বিজয়ীর প্রার্থী দেবে। এই নির্বাচনও হয়েছে। আর তুমি এখন গিয়ে বলছো পঞ্চায়েত শক্তিশালী না হলে রাজ্য শক্তিশালী হবে না। তার জন্য দায়ী কে? এক নম্বর দায়ী তো আপনি এবং আপনারা। কাজে বন্ধুরা, এরা প্রকাশ্যে হয়তো বলবে না, কিন্তু টের পাচ্ছে। সে থেকেই যা এদের মুখে সাজে না,
এদের বয়ানে, এদের ওই ব্যক্তিতে যা মিল খায় না, এই কথাগুলি তারা বলছে। নতুন করে হিংসা সৃষ্টি করার, পরিবেশকে গোলাটে করার, যাতে গণতান্ত্রিক কণ্ঠস্বর মানে অন্যায়ের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে এই কণ্ঠস্বরকে স্তীমিত করে দেওয়া যায়। বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা তিনটা দলের মধ্যে নাম ভিন্ন হতে পারে, কিন্তু তাদের মধ্যে কামে, কার্যকলাপে কোনো ভিন্নতা নেই। তাদের মধ্যে এখন কম্পিটিশন কি জানেন? দুর্নীতির কম্পিটিশন। তুমি লাখপতি হলে আমি কোটিপতি হব, আর তুমি কোটিপতি হলে পরে আমি আরব কোটিপতি হব। খুমুলুং এবং রাজ্য সরকারের মধ্যে কম্পিটিশন, দুর্নীতির কম্পিটিশন। চাকরিতে দুর্নীতি, পোস্টিংয়ে দুর্নীতি, কাজে দুর্নীতি, কমিশনে কে কত বেশি নিতে পারে, তার বিরুদ্ধে এই রাজ্যের প্রতিটি জনপদে, প্রতিটি পাড়ায় পাড়ায়, এ রাজ্যের কোনায় কোনায় মানুষ ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের কাজ হবে, আজকে আপনারা স্থানীয় দাবিতে 12 দফা দাবির মধ্যে প্রায় 10 দফা দাবি স্থানীয় দাবি, তার সাথে কিছু সর্বভারতীয় বা সারা রাজ্যের দাবি, এগুলা নিয়ে এইভাবে শুধু তেলিয়ামুড়াতে না, তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামি, কল্যাণপুর, মঠছড়া, তুইসিন্দ্রায়, সমস্ত জায়গায় এই জন আন্দোলন, মানুষের আন্দোলন গড়ে তুলুন। দেখবেন এই উঠান জায়গা দেওয়া যাবে না। আমি কয়েকজন কমিটিকে বলছি, এই ঘরে জায়গা দেওয়া যাবে না। আর মাত্র 6-7 মাস পরে দেখবেন ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে বাঙ্গান শুরু হয়েছে। কাজে আমাদের দায়িত্ব তাদের আহ্বান জানানোর জন্য, তাদের জায়গা দেওয়ার জন্য, কোনো কায়েমি স্বার্থ না, কোনো ব্যক্তিকে এমএলএ মন্ত্রী বানানোর জন্য না, এই রাজ্যকে রক্ষা করার, এই রাজ্যের কৃষি, এই রাজ্যের শিক্ষা, এই রাজ্যের স্বাস্থ্য, এই রাজ্যের যে সুশাসনের, প্রকৃত সুশাসনের যে ঐতিহ্য, এটাকে পুনরুদ্ধার করার জন্য এই আন্দোলন এটাই একমাত্র পথ। যারা আজকে এগুলাকে অস্বীকার করছে, ধ্বংস করার চেষ্টা করছে, তারা নিজেরাই ধ্বংস হবে। তার জন্য আগামী দিন আরও বেশি বেশি করে প্রস্তুতি নিন, এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে, যারা আমাদের বক্তব্য দূর থেকে শুনেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য সেখানে শেষ করছি। সবাইকে নমস্কার। খুলুমখা, ইনকলাব জিন্দাবাদ।